তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে সিনজিং। ঠিক আছে, আমরা যখন প্রথম ক্লাসে পড়েছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম সিনজিং হচ্ছে আপনার বেসিক্যালি প্রোট্রুডিং ফাইবারস বা আঁশ দূর করার প্রসেস। আজকে আমরা সেটা ডিটেইলস পড়বো। তো সিনজিংটা বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে গ্যাস ফ্লেমের সাহায্যে সিনজিংটা করা হয়ে থাকে। ওকে, আমরা শুরু করি। তো সিনজ শব্দটা সিনজিং শব্দটা সিনজ নামক ভার্ব থেকে এসেছে। এটার মানে হচ্ছে টু বার্ন সুপারফিশিয়ালি, কোনো কিছু আলতোভাবে পুড়িয়ে দেওয়া, এমন ভাবে পুড়িয়ে দেওয়া সারফেসটা যাতে না পুড়ে, এটাই হচ্ছে সিনজিং। ওকে, তো যখন হচ্ছে সিনজিং অফ ইয়ার্ন ইজ কল্ড গ্যাসিং। হ্যাঁ, ইয়ার্নটাকে যখন আমরা সিনজিং করি বাই মিনস অফ গ্যাস, তখন অনেক সময় এটাকে গ্যাস ইয়ার্ন সিনজিং না বলে গ্যাসিং নামেও ডাকা হয়। তো সিনজিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে আপনার গুড সিনজিং। গুড সিনজিং মানে কি? গুড সিনজিং মানে হচ্ছে কমপ্লিট রিমুভাল অফ প্রোট্রুডিং ফাইবারস উইদাউট এনি থার্মাল ড্যামেজ টু দ্য ফেব্রিক অর এনি বিড ফরমেশন। ওকে, পুরোপুরি ভাবে আঁশকে আমরা দূর করব, কিন্তু কোনো ধরনের থার্মাল ড্যামেজ হবে না ফেব্রিকের। এটাই হচ্ছে গুড সিনজিং। তো আমরা যদি ফিগারটার দিকে তাকাই, দেখেন এই যে যে ফিগারটা, এটা হচ্ছে বিফোর সিনজিং, একটু জুম করা হয়েছে। আর এই ডান পাশে যে ফিগারটা আছে এটা হচ্ছে আফটার সিনজিং। ওকে, ইয়ার্নের দিকে যদি তাকাই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। দেখেন এটা হচ্ছে একটা আনসিনসড ইয়ার্ন, আর এটা হচ্ছে সিনসড ইয়ার্ন, অনেক স্মুথ। ওকে, তো এই কাজটা মোস্টলি করা হয় হচ্ছে গ্যাস ফ্লেম বা বার্নারের সাহায্যে। তো সব কথায় আমরা যদি সাম আপ করি তাহলে সিনজিং হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ প্রোট্রুডিং ফাইবারস অর লুজ ফাইবারস আর রিমুভ বাই ডিস্ট্রয়িং দিম thorough action of by destroying them thorough action of heat or direct flame can be defined as singeing. ওকে, তো এখন আপনার, তো সিনজিং করতে গেলে আমরা একটা টার্ম বারবার বলতেছি, প্রোট্রুডিং ফাইবারস বা আঁশ। প্রোট্রুডিং ফাইবারস বা আঁশ কি? আমরা যখন বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে আসি, একদম লাস্ট্রাস একটা কাপড় দেখা যায়। যখন কিছু সময় আমরা কাপড়টা পরিধান করি তখন একটু কালারটা মানে কম লাগে, ফেড হয়ে গেছে মনে হয়, একটু আঁশ আঁশের মতো তৈরি হয়। ঠিক আছে, এই আঁশগুলোকে যদি আমরা দূর করতে পারি তো কালারটা দেখা গেছে যে আগের মতো কিছুটা ফিরে আসে। এই যে যে আঁশ যেগুলো মেইন বডি থেকে মাথা বের করে আসছে, প্রোট্রুড করে আসছে, দোজ আর কল প্রোট্রুডিং ফাইবারস। ঠিক আছে, এগুলাকে এই প্রোট্রুডিং ফাইবারস দে ক্রিয়েট প্রবলেমস। ওকে, কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে? তারা অ্যাপিয়ারেন্সটা ফাজি করে দেয়, কালারটা লাস্টারটা একটু কমিয়ে দেয়, ময়লা টানতে পারে। হ্যাঁ, একইভাবে পিলিং করতে পারে। যখন সিভিয়ার প্রোট্রুডিং ফাইবারস হয়, ছোট ছোট বুটির মতো তৈরি হয়, এই বুটিগুলোকে বলা হয় পিল। দ্য প্রসেস অফ ফর্মিং পিল ইজ নোন অ্যাজ পিলিং। এই কাজটাকে ত্বরান্বিত করে। ওকে, সো উই নিড টু রিমুভ দিস প্রোট্রুডিং ফাইবারস। আর আর যে প্রসেসটার সাহায্যে আমরা এই কাজটা করি, দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ সিনজিং। ওকে, আচ্ছা, তো সিনজিং এর অবজেক্টিভসটা কি? আমরা যদি এক কথায় বলি, আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ওই আঁশটাকে দূর করা, টু অবটেইন এ স্মুথ ফাইবার ফ্রি সারফেস। স্মুথ ফাইবার ফ্রি সারফেস, প্রোট্রুডিং ফাইবার ফ্রি সারফেস। ওকে, তো যখন আমি প্রোট্রুডিং ফাইবার ফ্রি সারফেস পাবো তখন আমার আরো কিছু অবজেক্টিভ অ্যাচিভ হয়ে যায়। ঠিক আছে, ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয়ে যায়, রিডিউস সয়েলিং হয়ে যায়, মোর স্টেবল ফেব্রিক অ্যাপিয়ারেন্স হয়ে যায়। ঠিক আছে, ওকে, একই সাথে এন্টি পিলিং ফিনিশ ক্যান বি অবটেইনড। হ্যাঁ, ডাইং প্রিন্টিং যে কাজটা সেটা করা সহজ হয়, কারণ পিলিং থাকলে দেখা গেছে আনইভেন কালারেশন হতে পারে, প্রিন্টিং এর ক্ষেত্রে শার্পনেস অফ এজটা আসে না। এই ধরনের কাজগুলো অবটেইন করা যায়। ওকে, এটা পরীক্ষায় আসে, হোয়াট ইজ সিনজিং, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সিনজিং। আচ্ছা, তো যখন আপনি সিনজিং করতে যাচ্ছেন, দ্যাট মিনস প্রোট্রুডিং ফাইবার দূর করতে যাচ্ছেন, তাকে আপনার বেসিক প্রিন্সিপাল ৩ টা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে আর একটা প্রিকশন। ওকে, ফার্স্ট হচ্ছে এই যে যে প্রোট্রুডিং ফাইবারস গুলা, তারা সারফেসের সাথে লেগে থাকতে পছন্দ করে। আপনাকে এগুলাকে স্ট্রেইট করার চেষ্টা করতে হবে। যে প্রসেসের মাধ্যমে করি সেটা হচ্ছে ব্রাশিং। টু প্রোডিউস এ স্মুথ সারফেস ফিনিশ অন ফেব্রিক্স, ফার্স্ট দ্য ফেব্রিক সারফেস আর ব্রাশড রাইটলি। তো প্রথমে আমাদের কি করতে হবে, লাইটলি এই ব্রাশিং করে নিতে হবে যাতে এই প্রোটিন ফাইবারস গুলো খাড়া হয়ে যায়, সারফেসের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে। তো যখন ব্রাশিং হয়ে যাবে তখন হচ্ছে এটা হচ্ছে একটা প্রিকশন, সরি, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, যেটা হচ্ছে পাসিং ওভার অর থরো এ হিট সোর্স। এই ফেব্রিকটাকে যেটা আমরা সিনজিং করতেছি, এটা হচ্ছে একটা কপার প্লেট বা ওপেন গ্যাস ফ্লেমের উপর দিয়ে এটাকে যেতে হবে। যাওয়ার মাধ্যমে আপনার কি হবে, এই প্রোটিন ফাইবারস গুলো পুড়ে যাবে। এই মুভমেন্টটা মাস্ট বি ভেরি র‍্যাপিড।
এই মুভমেন্টটা কি হতে হবে, মাস্ট বি ভেরি র্যাপিড। কারণ আপনি যদি একটু চিন্তা করেন, মেইন যে বডি সেটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, প্রোট্রুডিং ফাইবার সেম জিনিস, তাহলে দুইটার ইগনিশন টেম্পারেচার সেম, একই তাপমাত্রায় আগুন ধরবে, আমরা তো আগুনের মাধ্যমে পুড়িয়ে ফেলতেছি। এখন এই যে যে ইগনিশন টেম্পারেচার সেম, কিন্তু আগুন ধরতে কোনটাতে কম সময় লাগবে, প্রোট্রুডিং ফাইবার, কারণ একটা ইউনিট আর মেইন বডিতে অসংখ্য ফাইবার থাকে। তো এই জন্য এই ডিফারেন্সটা খুব কম হয়। ওকে, মেইন বডির ইগনিশন টেম্পারেচার, ইগনিশন টাইম আর হচ্ছে প্রোট্রুডিং ফাইবারস এর ইগনিশন টাইম ডিফারেন্সটা খুব কম হয়। তো যদি আপনি এইটা না করতে পারেন, ধরেন প্রোট্রুডিং ফাইবারস এর ইগনিশন টাইম হচ্ছে 0.6 সেকেন্ডস, একটা স্পেসিফিক টেম্পারেচার ধরলাম 1800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আর মেইন বডির ইগনিশন টেম্পারেচার হচ্ছে, ইগনিশন টাইম হচ্ছে আপনার ধরেন 1.2 সেকেন্ড, তাহলে ডিফারেন্স কতটুকু, অনলি 0.6 সেকেন্ড। ওকে, তার মানে আপনার ফ্লেমের কন্টাক্ট থেকে ফেব্রিকটাকে কি করতে হবে, 0.6 সেকেন্ডের বেশি সময় রাখতে হবে, কিন্তু সেটা অবশ্যই 1.2 সেকেন্ডের কম হতে হবে। তার মানে এই যে মাঝখানে যে 0.5 সেকেন্ড আছে, এর মধ্যে আপনাকে কি করতে হবে, ফেব্রিকটা ফ্লেম থেকে দূরে সরিয়ে নিতে হবে, যদি তা না হয় মেইন বডি ড্যামেজ হয়ে যাবে। ওকে, দ্যাটস ওয়াই মুভমেন্ট মাস্ট বি ভেরি র্যাপিড। ওকে, যখন মুভমেন্ট র্যাপিড হয়ে যায়, আপনার বার্নিং করে প্রোট্রুডিং ফাইবারস গুলো পুড়িয়ে ফেলতেছেন, অনেক সময় এজ, বিশেষ করে এজে সেল ভেসে আগুনের স্পার্ক থেকে যায়, উই নিড টু রিমুভ দোজ স্পার্ক। আর যে প্রসেসের মাধ্যমে আমরা স্পার্ক গুলোকে দূর করি, মোস্টলি হচ্ছে ডিপিং অন ওয়াটার অথবা স্প্রেইং অফ ওয়াটার। ওকে, ডিপিং ইনটু দ্য ওয়াটার অথবা স্প্রেইং অফ ওয়াটার, এটাকে আমরা বলতেছি কুলিং। তো ইন্ডাস্ট্রিতে যেটা করে, সিনজিং এবং ডিসাইজিং একই মেশিনের মধ্যে করে, ওই যে যে পানির মধ্যে ডুবাচ্ছে ওখানে ডিসাইজিং এর লিকার দিয়ে দেয়, এতে করে একই সাথে দুইটা কাজ হয়ে যায়। ওকে, এটা পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপাল অফ এ টিপিক্যাল সিনজিং মেশিন। আচ্ছা, ওকে, তো সিনজিং কত প্রকার, এটা হচ্ছে বেসিক একটা ফিগার একটা সিনজিং সিস্টেমের। আপনার পুরো সিনজিং সিস্টেমটাকে, বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেকানিক্যাল সিনজিং আর একটা হচ্ছে কেমিক্যাল সিনজিং। মেকানিক্যাল সিনজিংটা হচ্ছে, আচ্ছা সরি, তো পুরো সিনজিং সিস্টেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটাকে বলতেছি মেকানিক্যাল সিনজিং আর একটাকে বলতেছি কেমিক্যাল সিনজিং। কেমিক্যাল সিনজিংটা বেসিক্যালি হচ্ছে এনজাইমের সাহায্যে আমরা করে থাকি, এটাকে এনজাইমেটিক সিনজিং বলা হয় বা বায়োপলিশিং বলা হয়ে থাকে। মেকানিক্যাল সিনজিংটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো মেকানিক্যাল সিনজিং দুই ধরনের, একটা হচ্ছে ইনডিরেক্ট সিনজিং আর একটা হচ্ছে ডিরেক্ট সিনজিং। ইনডিরেক্ট সিনজিং যেটা, সেখানে গ্যাস ফ্লেম, সরি, মানে হিট সোর্সের ডিরেক্ট কন্টাক্ট থাকে না। ওকে, ডিরেক্ট কন্টাক্ট থাকে না। আর ইনডিরেক্ট সিনজিং যেটা, সরি ভুল বলছি, ইনডিরেক্ট সিনজিং এ ডিরেক্ট কন্টাক্ট থাকে না। এটাকে উদাহরণ হচ্ছে রেডিয়েশন সিনজিং। হ্যাঁ, রেডিয়েশন সিনজিং খুব কম ইউজ করা হয়, ভেরি ডেলিকেট ফেব্রিক, যেগুলো অনেক সূক্ষ্ম ফেব্রিক, এগুলোর জন্য করা হতে পারে। এখানে যেটা হয়, আইআর এনার্জি, ইনফ্রারেড রেডিয়েশন এনার্জি ইউজ করা হয়। দুইটা সিরামিক প্লেট থাকে, মাঝখান দিয়ে ফাইবার ফ্লো করা হয়, সিরামিক গুলো 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিটেড করা হয়। তো তখন যেটা হয়, মাঝখানে টেম্পারেচার 200-র কাছাকাছি, 200-250-র মতো পৌঁছায় যায়। তো ফেব্রিকটা মাঝখান দিয়ে মুভ করে এর প্রোট্রুডিং ফাইবারস গুলো বার্ন আউট হতে থাকে। ওকে, এটাকে বলা হয় রেডিয়েশন সিনজিং। ওকে, ডিরেক্ট সিনজিং যেটা, সেটা হচ্ছে সরাসরি হিট সোর্স আর আপনার একে অপরকে টাচ করবে, হিট সোর্স আর হচ্ছে ফেব্রিক একে অপরকে টাচ করবে। ডিরেক্ট সিনজিং হচ্ছে প্লেট সিনজিং, রোটারি সিলিন্ডার সিনজিং, গ্যাস সিনজিং। আচ্ছা, প্লেট সিনজিং এ যেটা করা হয়, একটা কপার প্লেট থাকে, এই কপার প্লেটটা বিপরীত দিক থেকে হিটেড করা হয়। ওকে, এই কপার প্লেটটা কখনো স্ট্রেইট হতে পারে, কখনো কার্ভ হতে পারে। তো ওই অনুযায়ী প্লেট সিনজিং ও দুই ধরনের, একটা স্ট্রেইট প্লেট সিনজিং আর একটা কার্ভ প্লেট সিনজিং। তো এক পাশ থেকে আমি হিটেড করতেছি, হিটেড করে এই যে যে কপার প্লেটটা, এই কপার প্লেট বা ক্যাস্ট আয়রন প্লেট, এটাকে আপনার 200-250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠিয়ে ফেলতেছি। তো এরপরে ফেব্রিকটা কি করতেছি, ওই প্লেটের উপর দিয়ে মুভ করাচ্ছি। তো ফেব্রিক যখন প্লেটের কন্টাক্টে আসে, তখন প্রোট্রুডিং ফাইবারস গুলো বার্ন আউট হয়ে যায়, এটাকে বলা হয় প্লেট সিনজিং। এখন খুব একটা নাই, নাই বলতে নাই, ইউজই করা হয় না, আগে ইউজ করা হতো। এরপরে হচ্ছে রোটারি সিলিন্ডার সিনজিং। রোটারি সিলিন্ডার সিনজিং কি, যখন প্লেট সিনজিং ছিল এটার একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কি, ধরেন ফেব্রিকের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে রুম টেম্পারেচার, আর প্লেটের টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস। তো
তো যখন কন্টিনিউয়াসলি ফেব্রিক প্লেটের উপর দিয়ে মুভ করতে থাকবে তখন প্লেটের টেম্পারেচার কমতে থাকবে, ফেব্রিকের টেম্পারেচার রেইজ হতে থাকবে। তো দেখা গেছে অনেক সময় যেটা হয় যখন ফেব্রিক কন্টিনিউয়াস মুভ করতে থাকে, যে পরিমাণে এনার্জি আমি অপর দিক থেকে সাপ্লাই দিতেছি আর যে পরিমাণ এনার্জি সারফেস থেকে ফেব্রিকের কন্টাক্টে আসার কারণে লুজ হচ্ছে, এই দুইটা সমান থাকে না। এতে করে যেটা হয়, ফেব্রিকের কন্টাক্টে যে সারফেসটা থাকে, কারণ এই আয়রনটা তো অনেক থিক থাকে, 2 ইঞ্চির মতো থিকনেস থাকে, ঠিক আছে? 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো থিকনেস থাকে। তো তখন যেটা হয়, যে সারফেসটা ফেব্রিকের কন্টাক্টে থাকে, তো এই সারফেসটা কি হয়ে যায়, কুল হয়ে যায়। কুল হয়ে যায়, ধরেন 250 থাকার কথা ছিল, সে 200 ডিগ্রিতে নেমে আসছে। এতে করে সিনজিংটা আনইভেন হয়। তো এটাকে ওভারকাম করার জন্য নতুন একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, যেখানে একটা রোটারি সিলিন্ডার ইউজ করা হয়। যে রোটারি সিলিন্ডার কি করতেছে, কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে অন দা অপোজিট ডিরেকশন অফ দা ফেব্রিক ডিরেকশন। ফেব্রিক যেদিকে মুভ করে, রোটারি সিলিন্ডার তার উল্টা দিকে মুভ করে। এতে করে কন্টিনিউয়াস হিটের সারফেস পাওয়া যায়। এটা হচ্ছে প্লেট সিনজিং এর বলতে পারেন আপডেটেড ভার্সন। সবার শেষে হচ্ছে গ্যাস সিনজিং। আচ্ছা, তো গ্যাস সিনজিংটা হচ্ছে সরাসরি গ্যাস ফ্লেমের সাহায্যে বার্ন আউটটা করে ফেলে। এইটা পরীক্ষায় অনেক সময় আসে, বিশেষ করে সিটি পরীক্ষায়, ক্লাসিফাই সিনজিং সিস্টেম। ওকে, তো এটা হচ্ছে একটা প্লেট সিনজিং এর ফিগার, অলরেডি বলে ফেলছি। দেখেন আপনার আহ 1 থেকে 2 ইঞ্চ থিকনেস থাকে, থিকনেস অফ প্লেট রেঞ্জেস ফ্রম 1 টু 2 ইঞ্চ। হ্যাঁ, তো আপনার একদিক থেকে হিটেড করা হয়, আর ওই যে অ্যাভয়েড লোকাল কুলিং এর জন্য আমরা ট্রাভার্সিং মেকানিজম দেই। ট্রাভার্সিং মেকানিজমটা কি, অনেকটা হচ্ছে আপনার একটা প্লেট থাকে, এইটা 5 মিনিট চলার পরে পরের একটা প্লেট চলে আসে, এভাবে মুভ করতে থাকে, এটাই হচ্ছে অটোমেটিক ট্রাভার্সিং মেকানিজম। আচ্ছা, এটা হচ্ছে রোটারি সিলিন্ডার সিনজিং মেশিন। দেখেন, এই ফ্ল্যাট প্লেটের তুলনায় একটা সিলিন্ডার দিলাম, মাঝখানে একটা হিটের সারফেস থাকে, মানে হিট সোর্স থাকে, যে এই সিলিন্ডারটাকে হিটিং করতে থাকে। ওকে, ফেব্রিক এদিকে মুভ করে, ফেব্রিক যেদিকে মুভ করতেছে সিলিন্ডার তার উল্টা দিকে মুভ করতেছে, ফেব্রিক এইদিকে মুভ করতেছে, সিলিন্ডার তার উল্টা দিকে মুভ করতেছে। ওকে, এটা একটা উদাহরণ। এটাও খুব একটা পাওয়া যায় না, শুধু পাইল ভেলভেট ফেব্রিকের জন্য অনেক সময় করা হয়, কিন্তু এটাও ইন্ডাস্ট্রিতে খুব একটা নাই। ওকে, তো যেটা ইন্ডাস্ট্রিতে আছে সেটা হচ্ছে গ্যাস সিনজিং মেশিন। গ্যাস সিনজিং মেশিনটা কি? গ্যাস সিনজিং মেশিনটা হচ্ছে বেসিক্যালি গ্যাস ফ্লেম দিয়ে আপনার কি করবে, এই প্রোট্রুডিং ফাইবারস বা আঁশগুলোকে পুড়িয়ে ফেলবে। ওকে, প্রোট্রুডিং ফাইবারস বা আঁশগুলোকে পুড়িয়ে ফেলবে। দেখেন, এটা হচ্ছে খুব সিম্পল একটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ গ্যাস সিনজিং মেশিন। খুব সিম্পল একটা স্কিমেটিক ডায়াগ্রাম। দেখেন, সর্বপ্রথম যেটা আছে, গাইড রোলার আছে, এরপরে হচ্ছে আপনার কিছু ড্রায়ার থাকে। ফেব্রিক যদি ময়েস্ট থাকে, এই ড্রায়ারটা ওই ময়েস্টনেসটা দূর করে ফেলে, কারণ ময়েস্ট থাকলে আপনার সিনজিং ভালো হয় না। এরপরে কিছু ওয়েট স্ট্রেইটেনার থাকে, এরপরে টেনশনিং ডিভাইস থাকে, এই যেগুলো টেনশনিং, আমরা একটু পরে একটা ভিডিও দেখব, তো এটা দেখলে আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে যে জোনটা দেখতেছেন এটা হচ্ছে ব্রাশিং জোন, ব্রাশিং করে স্ট্রেট করে দিচ্ছে। এরপরে এই যে যে এগুলা, এগুলো হচ্ছে বার্নার, বার্নার দিয়ে পুড়িয়ে ফেলতেছে। উপরে একটা সাকশন হুড থাকে, এই সাকশন হুড দিয়ে আপনার এক্সজস্টটা বাইরে বের হয়ে যাচ্ছে। ওকে, তো এরপরে হচ্ছে আপনার কিছু গাইড রোলার থাকে, এই জোনটাকে, আপনাকে পুরো জোনটাকে বলতেছি হচ্ছে আপনার সিনজিং জোন। এরপরে হচ্ছে এইটা হচ্ছে কুলিং চেম্বার, বেসিক্যালি এটা হচ্ছে আপনার ডিসাইজিং লিকার দেওয়া থাকে, এরপরে ফেব্রিক বের হয়ে যায়। এই হচ্ছে গ্যাস সিনজিং মেশিন। এটা পরীক্ষায় আসে, স্কিমেটিক ডায়াগ্রাম আসতে পারে, অথবা ডেসক্রাইব গ্যাস সিনজিং প্রসেস। হ্যাঁ, তাহলে আপনি ফিগার দিতে হবে, আর আমি মুখে যেটা বললাম এটা নিজের ভাষায় বর্ণনা করবে। এই বর্ণনাটা এখানে লেখা আছে, হ্যাঁ, আপনি একটু দেখে নিলেই এটা হয়ে যাবে। ওকে, তো গ্যাস সিনজিং মেশিনের এটা হচ্ছে আপনার সিনজিং জোনের একটা ফিগার। দেখেন, বোথ সাইড সিনজিং করতে গেলে অ্যারেঞ্জমেন্ট আলাদা হয়। হ্যাঁ, ওকে, গ্যাস সিনজিং মেশিনের এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ফিগার, অ্যাকচুয়াল স্কিমেটিক ডায়াগ্রাম। দেখেন, এখানে আপনার পুরোটা আছে, একটা ভিডিও দেখাবো তখন এটা ক্লিয়ার হবে। ওকে, এইটা হচ্ছে একটা টিপিক্যাল গ্যাস সিনজিং প্রসেসের পুরো ভিডিও। আপনারা যদি একটু দেখেন তাহলে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একটু সবাই এদিকে মনোযোগ দেন। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। হ্যাঁ, আপনারা ইজিলি অনলাইনে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সিনজিং ডিসাইজিং একটা সিস্টেম। দেখেন, এটা হচ্ছে ওয়েব স্ট্রেইটেনার। ২ পাশ থেকে আমি টান দিতেছি যাতে ফেব্রিকটা টান অবস্থায় থাকে। ওকে, তো এরপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্রাশিং জোন।
আমরা ব্রাশিং করে রেইজ করে দিচ্ছি। এগুলো হচ্ছে ওই যে ব্রাশ করার পর কিছু নেপস এর মতো থাকে, শর্ট ফাইবার থাকে। এগুলো হচ্ছে ব্রেকিং ডিভাইস বা টেনশনিং ডিভাইস ফেব্রিকটা টান করে রাখার জন্য। এটা একটা প্রিকশন, এটা আমরা পরে বলব। এই যে দেখেন এটা হচ্ছে ফ্লেম। ঠিক আছে? ফেব্রিক মুভমেন্ট ইস ভেরি র‍্যাপিড। আপনি জাস্ট একটু চিন্তা করেন কত র‍্যাপিডলি এটা মুভ করতেছে। এটা আমরা একটু পরে দেখব, কিছুক্ষণের পরেই এই জিনিসটা কি। আচ্ছা, আপনাদের একটা কথা বলছিলাম যে অনেক সময় আগুনের স্পার্ক থেকে যায়। দেখেন এইটা কিন্তু ফেব্রিকের প্রান্ত, সেলভেজ। এখানে কি পরিমাণ স্পার্ক রয়ে গেছে, আগুন ধরে গেছে। সো এটাকে যদি কুল ডাউন না করা যায়, যেটাকে আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল কুলিং, তাহলে কি হবে? ফেব্রিকে অনেক সময় আগুন ধরে যেতে পারে। এই যে সাইড দিয়ে দেখেন কি পরিমাণ আগুন যাচ্ছে। আচ্ছা, বিটিং একটা জোন আছে। বিটিং জোনটা হচ্ছে আপনার আ ওই সিনজিং করার পর যে অ্যাশ গুলো থাকে সেগুলোকে দূর করে দেয়। এরপরে কুলিং করা হয়, হ্যাঁ? স্প্রে এর মাধ্যমে করা হয়, অনেক সময় ডিসাইজিং এর মাধ্যমে করা হয়। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আপনার সিনজিং জোন। এরপরে ডিসাইজিং চেম্বারে জাস্ট পানিতে ডুবানো হয় স্পেসিফিক আ স্পেসিফিক পিক আপ পার্সেন্টেজ এ আপনার জাস্ট হচ্ছে কি করতেছে? ডিসাইজিং কেমিক্যালটা অ্যাবজর্ব করাচ্ছে। ওকে। এই হচ্ছে আপনার পুরো সিনজিং প্রসেস। সবাই দেখছেন? ওকে। তো আমার ধারণা আপনার এই জিনিসটা একবার দেখলে আপনাদের সিনজিং এর কনসেপ্টটা এট লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আচ্ছা। তো এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের পার্টিসিপেন্ট নেমটা স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন। কেউ দেখতেছি স্টুডেন্ট আইডি দেন নাই। ঠিক আছে? কারণ আমি এটাকেই অ্যাটেন্ডেন্স হিসেবে ইউস করব। ওকে? সবাই রিনেম করে আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন। যদি নাম থাকে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে যাবে। আমি কিন্তু দিতে পারব না। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সিনজিং এর কিছু আপনার আচ্ছা, এই যে সিনজিং টা করলাম, দেখেন আমি শুরুর দিকে একটা কথা বলেছি যে আপনার একটা জিনিস অবশ্যই হতে হবে। সেটা হচ্ছে র‍্যাপিড মুভমেন্ট হবে। র‍্যাপিড মুভমেন্টটা কি জন্য প্রয়োজন? কারণ হচ্ছে প্রিসাইজ কন্ট্রোল ওভার দ্যা এনার্জি, হিট এনার্জি। ঠিক আছে? কতটুকু এনার্জি আপনি সাপ্লাই করতেছেন। তো এই জিনিসটা অনেকগুলা ওয়েতে করা যায়, যেগুলোকে আমরা বলতেছি ইম্পোর্টেন্ট গ্যাস চেঞ্জিং প্যারামিটার। যেটাকে আমরা বলতেছি ইম্পোর্টেন্ট গ্যাস চেঞ্জিং প্যারামিটার। These are the important gas changing parameter. ১ নাম্বার হচ্ছে ফ্লেম ইনটেনসিটি, এরপর হচ্ছে ফেব্রিক স্পিড, হ্যাঁ? সিনজিং পজিশন, ডিসট্যান্স বিটুইন ফ্লেম বার্নার অ্যান্ড ফেব্রিক, ফ্লেম উইথ ময়েশ্চার অন দ্য ফেব্রিক। ফ্লেম ইনটেনসিটি, ফ্লেম ইনটেনসিটি দেখেন আপনি কমানো বাড়ানোর মাধ্যমে কি করতে পারবেন? প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি দিচ্ছেন সেটা কন্ট্রোল করতে পারবেন। তো ফ্লেম ইনটেনসিটি হচ্ছে আপনার আ আ বেসিক্যালি হচ্ছে এর মধ্যে ২ ধরনের এনার্জি থাকে। একটা হচ্ছে আ থার্মাল এনার্জি, আরেকটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে? তো টেম্পারেচার রেঞ্জ হচ্ছে ১২৫০ থেকে ১৩০০ ডিগ্রি সেলসিয়াস। মডার্ন মেশিনে এইটা ১৫০০, ১৮০০, ২০০০ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠানো যায়। কারণ ফ্লেম ইনটেনসিটি যখন বেশি হয়, ফেব্রিকের স্পিড তখন বাড়িয়ে দিতে হয়। ঠিক আছে? কারণ প্রতি সেকেন্ডে কতটুকু এনার্জি আপনি দিবেন সেটা তো ফিক্সড রাখতে হবে। তা না হলে ফেব্রিক ড্যামেজ হয়ে যাবে। তো অন এন এভারেজ আপনার ফ্লেমের স্পিড থাকে হচ্ছে ১৫ থেকে ৩৫ মিটার পার সেকেন্ড। আর যে গ্যাস যেটা থাকে ওইটার প্রেশার থাকে হচ্ছে 5 to 20 বারস। এরপর হচ্ছে ফেব্রিক স্পিড। ফেব্রিক স্পিড হচ্ছে আপনার এনার্জির উপর ডিপেন্ড করে আ এবং ফেব্রিকের জিএসএম এর উপর ডিপেন্ড করে। ফেব্রিকের এছাড়াও ফেব্রিকের ক্যারেক্টারিস্টিকস এর উপরে, ফাইবার ক্যারেক্টারিস্টিকস এর উপর ডিপেন্ড করে হয়। তো নরমালি হচ্ছে ৫০ থেকে ১৬০ মিটার পার মিনিট। এটা ভ্যারি করে। এটা মানে কখনোই ফিক্স না। হ্যাঁ? ফর হেভিয়ার ফেব্রিক্স the speed is kept slower as compared to the lighter weight fabrics. ওকে। এরপরে হচ্ছে আপনার সিনজিং পজিশন। এই যে ভিডিওতে আমরা বলেছিলাম একটু পরে দেখব, সেটাই হচ্ছে সিনজিং পজিশন। সিনজিং পজিশন হচ্ছে রিলেটিভ পজিশন বিটুইন ফেব্রিক অ্যান্ড বার্নার।
রিলেটিভ পজিশন বিটুইন ফেব্রিক এন্ড বার্নার। তো এইটা সিঞ্জিং পজিশন বেসিক্যালি তিন ধরনের হয়। তো একটা হচ্ছে ট্যানজেনশিয়াল সিঞ্জিং, আরেকটা হচ্ছে সিঞ্জিং অনটু ওয়াটার কুল রোলার, আরেকটা হচ্ছে সিঞ্জিং ইনটু দা ফেব্রিক। ওকে। আচ্ছা, সরি। তো সিঞ্জিং পজিশন হচ্ছে বেসিক্যালি তিন ধরনের, ট্যানজেনশিয়াল সিঞ্জিং। আমরা ফিগারটা যদি দেখি, দেখেন এই যে যে ফ্লেম আর হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্লেমের অ্যাঙ্গেল আর এটা হচ্ছে ফেব্রিক পজিশন। তো প্রথমটা হচ্ছে সিঞ্জিং অনটু ওয়াটার কুল রোলার, সরি, প্রথমটা হচ্ছে ট্যানজেনশিয়াল সিঞ্জিং। প্রথমটা হচ্ছে ট্যানজেনশিয়াল সিঞ্জিং। দেখেন ফ্লেম কিন্তু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই নাই, একটা অ্যাঙ্গেলে দিচ্ছি। নরমালি এটা হচ্ছে লাইট ওয়েট ফেব্রিক বা হিট সেনসিটিভ ফেব্রিকের জন্য এই ধরনের পজিশন ইউজ করা হয়। এরপর হচ্ছে সিঞ্জিং অনটু ওয়াটার কুল রোলার। এই রোলারটা ওয়াটার কুলার, এখানে আমি 90 ডিগ্রিতে এনার্জি সাপ্লাই দিচ্ছি। এইটার চেয়ে এই পজিশনে কিন্তু এনার্জি সাপ্লাইটা বেশি হবে। এটা হচ্ছে আপনার ব্লেন্ডেড ফেব্রিক এর জন্য নরমালি ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে এই ২ টা রোলার থাকে, মাঝখানে ফেব্রিক মুভ করে আর এইখানে আপনি কি করেন? বার্নার দিয়ে ফ্লেমটা ইন্ট্রোডিউস করেন। ফ্লেম একদম ভিতর থেকে ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এখানে হচ্ছে মেক্সিমাম এনার্জিটা সাপ্লাই করা হয়ে থাকে। ওকে? সিঞ্জিং ইনটু দ্য ফেব্রিক অথবা থরো দ্য ফেব্রিক ২ টা নামেই ডাকা হয়। ওকে। তো এইগুলা সাধারণত হচ্ছে হেভি টেকনিক্যাল ফেব্রিক, হাই জিএসএম সেলুলোজিক ফেব্রিকের জন্য এই ধরনের সিঞ্জিং পজিশন ইউজ করা হয়। দ্যাট মিনস অনেকগুলো প্যারামিটার আছে। এই প্যারামিটার গুলো হচ্ছে আপনার কি করে, বেসিক কাজটা হচ্ছে অপটিমাম এনার্জি সাপ্লাই দেওয়া। অপটিমাম এনার্জি সাপ্লাই দেওয়া। এই পজিশনে আপনার যখন এনার্জি সাপ্লাই দিতেছেন তখন ফেব্রিকের আপনার কি হচ্ছে, ফেব্রিক মুভমেন্ট যদি আপনি বাড়ায় দিতে পারেন তাহলে আপনি ব্লেন্ডেড ফেব্রিকের জন্য এটা ইউজ করতে পারবেন। আবার কোন ফেব্রিক আছে যে ফেব্রিকের আপনি কি করতেছেন, ফেব্রিক স্পিড বাড়াবেন না কিন্তু এনার্জি সাপ্লাইটা কমায় দিবেন, ইন্টেনসিটি কমাতে পারেন অথবা পজিশনটা ট্যানজেনশিয়াল করে দিতে পারেন। এতে করেও কিন্তু আপনার কি হবে, এনার্জি সাপ্লাইটা কমে যাবে। দ্যাট মিনস আপনার যেটা প্রয়োজন হবে অপটিমাম এনার্জি সাপ্লাই দিতে আপনি যে উপায়ে দিতে চান সেভাবে দিতে পারবেন। নরমালি মেশিনে বাই ডিফল্ট ওদের কিছু সেটিং সেভ করা থাকে, এত জিএসএম টু এত জিএসএম হলে এইটা, এত জিএসএম টু এত জিএসএম হলে এইটা। ওকে। আচ্ছা, এরপরে যেটা ডিসটেন্স বিটুইন ফ্লেম বার্নার এন্ড ফেব্রিক, যখন ডিসটেন্সটা বেড়ে যাবে তখন এনার্জি সাপ্লাই কিন্তু কমে যাবে, যখন কম হবে তখন এনার্জি সাপ্লাই বেড়ে যাবে। ওই আবারও একই কথা, অপটিমাম এনার্জি সাপ্লাই করার জন্য আমরা বাড়াতে পারি, কমাতে পারি। এটা নরমালি ৬ থেকে ৮ মিলিমিটার পর্যন্ত রাখা হয়। এইটা বাড়ানো কমানো যায় ২০ মিলিমিটার পর্যন্ত। ওকে। ফ্লেম উইডথ সাধারণত চেষ্টা করা হয় একটা বার্নারে অনেকগুলো নজল রাখার, এই নজল দিয়ে একবারে পুরো ফেব্রিক উইডথটাকে বার্নিং করে দেওয়া। এইজন্য ফেব্রিক উইডথ আর ফ্লেম উইডথ সমান রাখা হয়। এটা অ্যাডজাস্টেবল। যাতে করে একই মেশিনে আপনি লোয়ার উইথ এর ফেব্রিকও বার্ন করতে পারেন, হায়ার উইথ এর ফেব্রিকও বার্ন করতে পারেন। এইজন্য দেখবেন যে ভিডিওতে ওই ২ পাশ থেকে নজলগুলো ক্লোজ করার একটা সিস্টেম ছিল। যখন ক্লোজ হয়ে যেত তাহলে ওই কয়েকটা নজল অফ থাকতো। আবার যখন লার্জার উইথ ফেব্রিক আসতো তখন ওইগুলা স্প্রেড হয়ে পুরো উইথটা কভার করত। ময়েশ্চার একদমই থাকা যাবে না, as dry as possible. ওকে। এগুলোর উপর বেস করে হচ্ছে আপনার কিছু প্রিকশন আছে। বিফোর সিঞ্জিং ফেব্রিক শুড বি ড্রাই as possible। হ্যাঁ? আবার দেখেন ওই যে সেফটি সেপারেশন একটা ছিল, হ্যাঁ? বার্নারটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। এটা না হলে যেটা হয় যখন আপনি মেশিনটা বন্ধ করবেন ওই পজিশনে একটা ব্লাক মার্কস আছে। কেন ব্লাক মার্কস আছে? কারণ তখন মানে ইনকমপ্লিট কম্বাশন অফ ফুয়েল হয়। ইনকমপ্লিট কম্বাশন অফ ফুয়েল হয় যখন, তখন কিছু কার্বন রেসিডিউ চলে আসে যেগুলো ফেব্রিকে স্পট মার্ক দেয়। তো এই টাইপের কিছু প্রিকশন আছে, হ্যাঁ? ইমপ্রপার সিঞ্জিং হলে স্ট্রেঞ্জাইল লস হয়, আবার ফেব্রিক কখনোই অ্যাসিড রিলিজিং সল্ট থাকা যাবে না। স্টপিং দ্য মেশিন মে কজ বার্স বা স্টপ মার্কস, হ্যাঁ? এটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ? অনেক সময় সিঞ্জিং মে কজ হার্ডেনিং অফ দ্য সাইজ লিডিং টু দ্য ডিফিকাল্টি অফ ইটস রিমুভাল। হ্যাঁ? এই হার্ডেনিং যাতে না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কোন ধরনের সাইজ কেমিক্যাল ইউজ করছেন, ওইটার জন্য কত টেম্পারেচারে সিঞ্জিং করা যাবে। এই বিষয়গুলা এর মধ্যে থেকে যাচ্ছে। সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রিকশন যেটা, সেটা হচ্ছে বার্নিং ক্যারেক্টারিস্টিকস অফ ফাইবারস মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট।
কিছু ফাইবার আছে হিট সেনসিটিভ, এগুলো অল্পতে গলে যায়। হ্যাঁ, তো ওইগুলাকে যখন আপনি বার্নিং একদম পুড়িয়ে ফেলতে চান তখন র্যাপিডলি অনেক বেশি টেম্পারেচার দিতে হয়। ঠিক আছে, এই জন্য এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে ওটার মধ্যে হিট সেনসিটিভ কোনো ফেব্রিক আছে কিনা। ওকে, এটা পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য প্রিকশনস নেসেসারি ফর সিনজিং। তো এই প্রিকশন গুলো যদি আপনি ঠিক মতো না নেন, অথবা ইম্পর্টেন্ট প্যারামিটার যেগুলোকে আমরা বললাম, এইগুলো যদি ঠিক মতো কন্ট্রোল না করা যায়, বেশি বা কম হয়ে যায়, তখন সিনজিং প্রবলেম হয়। এগুলাকে আমরা বলতেছি সিনজিং প্রবলেমস। ইনকমপ্লিট সিনজিং হতে পারে, ধরেন ফ্লেম ইন্টেন্সিটিতে টেম্পারেচার থাকার কথা 1600 ডিগ্রি সেলসিয়াস, আপনি দিচ্ছেন 1200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইনকমপ্লিট সিনজিং হবে। ফেব্রিকের স্পিড থাকার কথা ছিল 50, আপনি দিয়ে রাখছেন 100, তাহলে তো নেসেসারি এনার্জি সাপ্লাই পেলো না। ডিস্টেন্স থাকার কথা ছিল 6 মিলিমিটার, আপনি দিয়ে রাখছেন 20 মিলিমিটার, নেসেসারি এনার্জিটা পেলো না। হ্যাঁ, সিনজিং পজিশন দরকার ছিল হচ্ছে থরো দা ফেব্রিক, আপনি দিয়ে রাখছেন ট্যানজেনশিয়াল সিনজিং। ময়েশ্চার একদমই থাকার কথা না, কিন্তু ফেব্রিকের মধ্যে ময়েশ্চার ছিল, তাহলে কি হবে? ইমপ্রপার এনার্জিটা পাবে না, রেজাল্ট ইন ইনকমপ্লিট সিনজিং। যতগুলো প্রবলেম আছে সবগুলো দেখেন প্যারামিটারের সাথে রিলেটেড। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আনইভেন সিনজিং এক্রস দ্য ফেব্রিক উইথ, ওই প্যারামিটার গুলো কম বেশি করার কারণে কোনো একটা প্রবলেমের কারণে এটা হয়েছে, অথবা কোনো একটা নজল ব্লকের মাধ্যমে হচ্ছে। ফেব্রিক উইথ লেন্থ দুইভাবে হতে পারে। হ্যাঁ, হরাইজন্টাল সিনজিং স্ট্রাইপ, স্পেসিফিক আপনার কিছু পজিশনের কারণে হরাইজন্টাল সিনজিং স্ট্রাইপ আছে, ধরেন দুই পাশে টেনশন কি বলে ওয়াইডেনিং ডিভাইসের প্রবলেম হতে পারে, রোলার্স এর আনসেন্টার্ড রুলিং অ্যাকশন হতে পারে। হ্যাঁ, সাডেন ফেব্রিক টেনশন হতে পারে, স্ট্রাইপ আসে। ভার্টিক্যাল কেন আসে? ধরেন স্পেসিফিক একটা নজল যদি ব্লক থাকে, ওইটা দিয়ে গ্যাস বের হচ্ছে না, তাহলে ওই জায়গাতে একদম লম্বা লম্বি বরাবর আপনার কি হবে, ওই জায়গাটুকু সিনজিং হবে না। এটা তখন বোঝা যাবে না, অল্প একটু জায়গা তো বোঝা যাবে কখন, ডাইং করার পরে দেখবেন যে একটা মানে লাইট শেডের লেন্থ চলে আসছে, স্ট্রাইপ সিনজিং স্ট্রাইপ মার্কস চলে আসছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার ভার্টিক্যাল সিনজিং স্ট্রাইপ। ওকে, এরপরে হচ্ছে ওভার সিনজিং বা থার্মাল ড্যামেজ। দেখেন ইনকমপ্লিট সিনজিং এর উল্টাটা হচ্ছে ওভার সিনজিং, ফ্লেম ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে, ফেব্রিক স্পিড কম হয়ে গেছে, ওইগুলাই এখানে বলা আছে। আর ফরমেশন অফ স্মল বিটস অফ মল্টেন ম্যাটেরিয়ালস, এটা কি? দিস মে বি কজ বাই ইনসাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই when the thermal energy is not supplied quickly enough to be able to ignite the thermoplastic fiber rather than melting it. ওকে, তো তখন হচ্ছে ফরমেশন অফ স্মল বিট হয়। এটা খুব সহজ, আমাদের বাসায় যদি পলিস্টার ফেব্রিকের সুতা থাকে, আমরা একটু সামনে গ্যাস ফ্লেম দিয়ে দেখবো, গ্যাস লাইটার দিয়ে দেখবেন যে টেম্পারেচার দিলে সে গলতে থাকে। হ্যাঁ, গলতে গলতে পড়তে থাকে। কিন্তু যদি আপনি অনেক বেশি এনার্জি দেন তাহলে ওটা বাষ্প হয়ে চলে যায়। তো আপনাকে কি করতে হবে? অনেক বেশি এনার্জি সাপ্লাই দিতে হবে ওই প্রতি সেকেন্ডে, এটা এনশিওর করতে হবে। ওকে, তো গ্যাস সিনজিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, বেশিরভাগই অ্যাডভান্টেজ। বোথ সাইড অফ সিনজিং ইজ পসিবল, কারণ ইন্ডাস্ট্রিতে হচ্ছে এটার অ্যাডভান্টেজ বেশি হওয়ার কারণে এখন শুধু এটাই করা হয়। ওকে, কন্টিনিউয়াস প্রসেস, প্রোডাকশন বেশি। ডিসঅ্যাডভান্টেজ কি? আপনার সিনথেটিক ফাইবার, 100% সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে খুব বেশি প্রিকশন মেইনটেইন করতে হয়, সাধারণত করা হয় না, কারণ ফেব্রিক ড্যামেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। হুম, ফেব্রিকের স্পিড মেইনটেইন করাটা খুবই জরুরি, যদি স্পিড মেইনটেইন করা না যায় তখন হচ্ছে আপনার কি হয়ে যায়, আপনার ফেব্রিক ড্যামেজ হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে ৩ ধরনের সিনজিং এর একটা কম্পারেটিভ স্টাডি। এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় আসে, এটা একটু দেখে নিয়েন, কারণ আমি অলরেডি বলে ফেলছি ওখান থেকে এগুলা চলে আসছে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে সিনজিং এর কথা বলতেছিলাম, এখন পর্যন্ত আমরা যে সিনজিং এর কথা বলতেছিলাম, সবগুলো মোটামুটি ছিল, মোটামুটি না, সবগুলো ফোকাস করা হয়েছিল ওভেন ফেব্রিকের জন্য। এখন নিট ফেব্রিকে কি গ্যাস সিনজিং করা হয় না? ইয়েস, নিট ফেব্রিকে গ্যাস সিনজিং করা হয়, কিন্তু মোস্টলি নিট ফেব্রিকে সিনজিং বলতে আমরা বুঝি কেমিক্যাল সিনজিং বা এনজাইমেটিক বায়োপলিশিং, বা সংক্ষেপে এনজাইম ওয়াশ। ওকে, আচ্ছা, সার্কুলার নিট সিনজিং মেশিন সবকিছু ওভেনের মতোই, জাস্ট এইটার অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা থাকে। ঠিক আছে, দেখেন এটা একটা সার্কুলার নিট সিনজিং মেশিন, এখানে তো ওভেন উইথ ট্রিটমেন্ট হয় না। প্রথমে একটা ডি টুইস্টার থাকে, এরপরে কিছু গাইড রোলার থাকে, এরপরে ভার্টিক্যাল এক্সপেন্ডার থাকে, যেটা ফেব্রিকটাকে সিলিন্ড্রিক্যাল একটা শেপে নিয়ে আসে। ওকে, এরপরে আ আগে যেরকম একটা বার্নার ছিল, এখন শেপটা তো সার্কুলার, সেজন্য একটা বার্নার না দিয়ে আপনার আ ৮ টা বার্নার দেয়, ছোট, ছোট বার্নার।
পুরো সার্কামফারেন্সটা কভার করার জন্য। যদি আপনার বোথ সাইড সিঞ্জিং করতে হয় তাহলে একবার সিঞ্জিং করার পর এটাকে আবার টার্নিং করতে হয়, টার্নিং করে অন্য সাইড সারফেসে আনতে হয়, ফেসে আনতে হয়, এনে আবার সিঞ্জিং করতে হয়। ঠিক আছে, এইটুকুই পার্থক্য, আর বাকি সব জিনিস সেম। এটা অনেক সময় শর্ট নোট আকারে আসে। ওকে, শর্ট নোট আকারে আসে। তো ওই কথাগুলো এখানে বলা আছে। হ্যাঁ, সার্কুলার এক্সপ্যান্ডার থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে 8 টা বার্নার থাকবে, ডায়ামিটার of the circular expander is power adjusted। হ্যাঁ, এটা কম বেশি হয় কারণ ফেব্রিকের ডায়ামিটার কম বেশির সাথে সাথে এটাও কম বেশি করা লাগে। ওকে, তো আরেকটা অংশ হচ্ছে ইয়ার্ন সিঞ্জিং। এটা করা হয় মানে হাই প্রাইস যে প্রোডাক্ট গুলো ওইটার জন্য সিঞ্জিং করা হয়ে থাকে। ইয়ার্ন সিঞ্জিংটা হচ্ছে ভেরি সিম্পল। এখানে হচ্ছে প্যাকেজ টু প্যাকেজ সিঞ্জিং ও বলা হয়। ইয়ার্ন সিঞ্জিং কে প্যাকেজ টু প্যাকেজ সিঞ্জিং ও বলা হয়। এখানে নিচে একটা প্যাকেজ থাকে, এটা হচ্ছে আনসিজড ইয়ার্নের। উপরে আরেকটা প্যাকেজ থাকে, এটা হচ্ছে সিনসড ইয়ার্নের। ওকে, এইখানে কিছু গাইড রোলার থাকে, কিছু টেনশনার থাকে। এই প্রত্যেকটা ইয়ার্নের জন্য একটা করে ফ্লেম বা একটা ফ্লেম নজল থাকে। এদিক দিয়ে ফ্লেম বের হয় আর ইয়ার্নটা মাঝখান দিয়ে মুভ করে। ঠিক আছে, এবং সিঞ্জিং হয়ে যায়। তো ইয়ার্ন স্টেজে এই সিঞ্জিংটা আপনার ভেরি র‍্যাপিড স্পিড হতে হয়। ওকে, 400 থেকে 1000 মিটার পার মিনিট, না হলে ইয়ার্ন পুড়ে যায় এবং এটা প্রচুর হয়। ওকে, তো এখন পর্যন্ত যতগুলো নিয়ে আমরা কথা বলেছি সবগুলো ছিল হচ্ছে আপনার ওভেল ফেব্রিকের জন্য। ঠিক আছে, নিট ফেব্রিকের জন্য সরি, সবগুলো ছিল মেকানিক্যাল সিঞ্জিং। কেমিক্যাল সিঞ্জিং ও করা হয়। কেমিক্যাল সিঞ্জিং কে বলা হয় বায়ো পলিশিং। কেমিক্যাল সিঞ্জিং কে বলা হয় বায়ো পলিশিং। বায়ো পলিশিংটা কি? বায়ো পলিশিংটা হচ্ছে প্রোট্রুডিং ফাইবারস গুলোকে আমরা একটা স্পেসিফিক এনজাইমের সাহায্যে এটাকে দূর করে ফেলি। তো এনজাইমটা কি? এনজাইম হচ্ছে স্পেসিফিক রিঅ্যাকশন স্পেসিফিক সাবস্ট্রেট স্পেসিফিক এক ধরনের বায়ো ক্যাটালিস্ট। তো এরা একটা স্পেসিফিক রিঅ্যাকশনকেই ক্যাটালাইসিসের মাধ্যমে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য সাহায্য করে থাকে। তো মোস্টলি ওই রিঅ্যাকশনটা হয় হাইড্রোলাইসিস। ওকে, তো বায়ো পলিশিংটা হচ্ছে আপনার নিটের জন্য করা যায় উইথআউট ড্যামেজিং ডাইমেনশনাল স্টেবিলিটি। এই জন্য এটা বেশি ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, সারফেস ক্লিনার পাওয়া যায়। তো নরমালি হচ্ছে এটা পিএইচ 4.5 থেকে 5.5 থাকে, টেম্পারেচার 40 থেকে 50 থাকে, প্রসেস টাইম হচ্ছে 40 থেকে 55 মিনিট। বর্তমানে যে এনজাইম গুলো এগুলা 10 মিনিট 15 মিনিটের মধ্যেই প্রসেস শেষ হয়ে যায়। ওকে, এটা একটা টেন্টেটিভ রেসিপি দেওয়া আছে। হ্যাঁ, এই রেসিপি ফলো করে বায়ো পলিশিং করা হয়ে থাকে। ওকে, তো বায়ো পলিশিং থেকে আপনার শর্ট নোট আকারে আসে, রাইট শর্ট নোট অন বায়ো পলিশিং অথবা ডেসক্রাইব এ টিপিক্যাল বায়ো পলিশিং প্রসেস। এই দুই ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। স্যার আমি বলার সময় কিন্তু কোশ্চেন গুলো বলে যাচ্ছি কোন ধরনের কোশ্চেন আসে। তো এটা মাথায় রাখেন, কারণ পরীক্ষায় দেখবেন যে এই ধরনের কোশ্চেনই আসতেছে। ওকে, আচ্ছা। তো আপনার আ বায়ো পলিশিং এর পরে যেটা সেটা হচ্ছে সিনজিং হয়েছে কি হয় নাই, ভালো হয়েছে না খারাপ হইছে, এইটা বোঝার জন্য কিছু টেস্ট আছে। যেটাকে আমরা বলতেছি আ সিনজিং টেস্ট অথবা ইফেক্টিভনেস টেস্ট অফ সিনজিং। সেগুলো কি, কি? নরমালি ইন্ডাস্ট্রিতে যেটা করে সেটা হচ্ছে মানে ইন্ডাস্ট্রিতে যেটা করে সেটা হচ্ছে আপনার ফেব্রিকটা হাতের উপরে নেয়, হ্যাঁ? হাতের কবজির এখানে নিয়ে লাইটের এগেইনস্ট এ জাস্ট তাকায় দেখে যে আঁশ আছে কি নাই। বেসড অন এক্সপেরিয়েন্স সে ডিক্লেয়ার করে যে না এটার সিনজিং ভালো হইছে, ভালো হয় নাই। হ্যাঁ? এটা কোন স্ট্যান্ডার্ড মেথড না। এটা হচ্ছে বেসড অন এক্সপেরিয়েন্স করা হয়। ইন্ডাস্ট্রিতে এছাড়াও কিছু মেথড আছে। এগুলো আমি সাধারণত ইউস করতে দেখি নাই। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস মেথড। হ্যাঁ, আপনি আনসিজড একটা ফেব্রিক নিবেন, সিজড একটা ফেব্রিক নিবেন। ২ টার মধ্যে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখবেন যে প্রতি স্কয়ার ইঞ্চ এর জায়গাতে কতগুলা আগেরটায় আছে, কতগুলা পরেরটায় আছে। ঠিক আছে? লেস হেয়ার শো করবে। এছাড়া হচ্ছে পিলিং পারফরম্যান্স। যখন হচ্ছে আপনার শর্ট ফাইবার কম থাকবে, তখন পিলিং পারফরম্যান্স ভালো হবে। হ্যাঁ? এইটা আপনার মার্টিন ডেন পিলিং টেস্টার, হ্যাঁ? অথবা অ্যাব্রেশন টেস্টার এর মাধ্যমে এই টেস্ট গুলো করা হয়ে থাকে। মার্টিন ডেন পিলিং টেস্টার, অ্যাব্রেশনটা অন্য একটা জিনিস। মার্টিন ডেন পিলিং টেস্টার। ওকে। তো স্টিকি টেপ মেথড। স্টিকি টেপ মেথডটা হচ্ছে একটা স্টিকি টেপ, অবশ্যই স্পেসিফিক স্টিকি টেপ ফেব্রিকের উপরে লাগায় দেওয়া হয় একটা নির্দিষ্ট লেন্থে। এরপরে সাডেন ফোর্স এ সেটা উঠিয়ে ফেলা হয়। দেখা হয় টেপের মধ্যে কতগুলো হেয়ারি ফাইবার আছে। আনসিন্স ফেব্রিকের সাথে সিন্স ফেব্রিক কম্পেয়ার করে বলে যে স্যাটিসফ্যাক্টরি, গুড অথবা নট গুড। ওকে? সবার শেষে যেটা সেটা হচ্ছে হ্যান্ড ফিল টেস্ট। সিনজিং করলে হ্যান্ড ফিল ভালো হবে না খারাপ হবে?
সিঞ্জিং করলে হ্যান্ড ফিল খারাপ হবে, কারণ আঁশগুলো দাঁড়ায় থাকবে, আপনার ট্যাকটাইল ফিডব্যাকটা খারাপ হবে। ওকে, তো এই জন্য আপনি বেস্ট অন এক্সপিরিয়েন্স অনেক সময় হ্যান্ড ফিল দেখে বোঝা যায় যে সিঞ্জিং ভালো হয়েছে না খারাপ হয়েছে। যখন আঁশগুলো থাকে তখন হ্যান্ড ফিলটা একটু স্মুথ স্মুথ হয়। ওকে, এই পর্যন্ত ছিল হচ্ছে আপনাদের পুরো সিঞ্জিং চ্যাপ্টার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? তারা কি আছেন আমার সাথে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ডায়াগ্রামে বলতে কি শুধু ওই যে গ্যাস সিঞ্জিংটা করা লাগবে নাকি? একটু দাঁড়ান, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছি না। আমি স্যার ডায়াগ্রাম যেটা আছে মানে শুধু গ্যাস সিঞ্জিং ডায়াগ্রামটা করা লাগবে, প্লেট আর রোটারিটা কিছু ইম্পর্টেন্ট? আহ একটু একটু ১ মিনিট পরে আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। কারণ আমি কোশ্চেনটা বুঝতে পারতেছি না। আমার মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। আমি করতেছি। হ্যাঁ, এখন বলেন, এখন বলেন। কি বলতেছিলেন? স্যার ডায়াগ্রাম যেগুলো আছে তার মধ্যে কি শুধু গ্যাসটা করবো না প্লেট রোটারি এই দুইটা করা লাগবে? প্লেট রোটারিও পড়েন। অনেক সময় শর্ট নোট আকারে আসে। হ্যাঁ? কিন্তু মোস্টলি হচ্ছে গ্যাস চেঞ্জিং। আপনি ফিগারটা ভালো জেনে রাখেন। যদি শর্ট নোট আসে আপনি লিখতে পারবেন নিজের মতো করে। ঠিক আছে? ওই যে কম্পারিজন টা আছে ওইটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? জি স্যার। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি না থেকে থাকে নাই স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো যদি না থেকে থাকে আমি এখন ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ? নেক্সট দিন আবার এই সময়ে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? না মনে হয়। না স্যার, দেওয়া হয় নাই। আচ্ছা, আচ্ছা। ওকে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিবনি। দেখি আজকে ইনশাআল্লাহ বসার চেষ্টা করব। তো স্যার সে প স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? আপনাদের এই যে পার্টিসিপেন্ট লিস্ট থেকে আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছি। ঠিক আছে? ওকে স্যার। ওইখান থেকে আমি হচ্ছে নিয়ে নিব। ঠিক আছে? কালকেও এই সময় ক্লাস হবে? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।